নমস্কার সকলকে এবং অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এখন কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে এবং এই শীতকালে ভূতের ঘটনা শোনার মজাটাই কিন্তু আলাদা। আশা করছি এখন আপনারা বেশি বেশি করে ভূতের ঘটনা শুনছেন, যাতে প্রতি রাতে আপনারা ভয়ের মজাটা উপভোগ করে ঘুমাতে পারেন। আজকের এপিসোডেও ঠিক তেমনই। আজকে আপনারা শুনতে চলেছেন দুটি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি ভৌতিক পুকুরের ঘটনা, যেটি একটি গ্রামে ঘটেছে। পুরো ঘটনাটা নিয়ে আলোচনা করব, আপনারা একদম শেষ অবধি শুনতে থাকবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি কলেজ হোস্টেলের ছাদে ঘটে যাওয়া ঘটনা। বেশ দুটো জমজমাট ঘটনা নিয়ে আজ আমি হাজির হয়েছি। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। এপিসোডের দিকে এগোনোর আগে আপনাদের সকলকে একটি কথা জানিয়ে দিই, আপনারাও যদি আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা অথবা আপনাদের শোনা কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি সমস্ত কিছুই পেয়ে যাবেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মৌমিতা হালদার। তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, তুমি কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো এবং অজানা সত্য পরিবারের প্রতিটা সদস্যরা আশা করছি ভালো আছে। অনেক দিন ধরেই তোমার চ্যানেলে আমি ঘটনা শুনছি এবং তোমার গলায় প্রতিটা ঘটনা খুবই ভালো লাগে আমার। আমি তোমার গলার এবং তোমার অন্ধভক্ত। অনেক দিন ধরেই ভাবছি একটা ঘটনা তোমাকে লিখে পাঠাবো, তবে সময়ের অভাবে ঘটনা লেখা হয় না। তবে আজ আমি তোমাকে ঘটনা লিখে পাঠিয়েই দিলাম। এই ঘটনাটি ঘটেছে আমার মামার সঙ্গে। আমার মামা নিজের মুখে এই ঘটনাটা আমাকে শুনিয়েছে। আশা করছি এই ঘটনাটা প্রতিটা শ্রোতাদের এবং তোমার অনেক ভালো লাগবে। মামার দাবি এই ঘটনাটা একটা সত্যি ঘটনা, আর ঘটনাটা তোমাকে পাঠানোর আগে আমি মামার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি যে এই ঘটনা আমি কোনো প্ল্যাটফর্মে শোনাতে পারবো কিনা। তো মামা রাজি হয়েছে। তুমি যদি ঘটনাটা পড়ে শোনাও, আমি এবং আমার মামা দুজনেই খুব খুশি হব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার দিকে চলে যাই। আমার মামা থাকতো কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামটার নাম বলতে পারছি না। বর্তমানে আমার মামা একজন স্টেশন মাস্টার। তবে তিনি যে গ্রামে নিজের ছোটবেলাটা কাটিয়েছেন সেখানেই তার সঙ্গে ঘটেছে একটা ঘটনা। আমার মামা যখন ছোট তখন গ্রামের বাড়িতে তার বেশ কয়েকজন বন্ধু ছিল। তখন মামার বয়স ছিল 12 বছর। ছোটবেলায় পড়াশোনা আর খেলাধুলা ছাড়া মামা তেমন কিছু করতো না। তার বাবার দোকান ছিল, তবে খুব একটা চলতো না সেই গ্রামে। মামা ছোটবেলা থেকেই বড্ড চঞ্চল স্বভাবের ছিল। কিছু না কিছু অঘটন তিনি করেই থাকতেন, যার কারণে দিদা বড্ড রাগারাগি করতেন এবং তাকে নিয়ে প্রচণ্ড চিন্তায় থাকতেন। এমনও দিন গেছে যে মামা প্রতিদিন বিকেল বেলায় যখন খেলাধুলো করে সন্ধ্যের দিকে বাড়ি ফিরতেন, তার হাত পা সবসময় কাটা কোটা অবস্থায় থাকত। মামার বন্ধুগুলোও তেমন। একদিন মামারা মিলে তাদের গ্রামের একটি পুকুর পাড়ে গিয়েছিল। সাধারণত তারা বিকেল বেলার দিকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। তো একদিন সেই গ্রাম থেকে একটু দূরে একটি পুকুর পাড়ের দিকে তারা প্রত্যেকে ঘুরতে গেছিল। পুকুর পাড়ে তাদের কিছু পরিচিত দাদারা মাছ ধরছিল। তো মামার বেশ কৌতূহল জাগলো। মামা বলল,
এই চল গিয়ে একটু দাদারা মাছ ধরছে, একটু দেখে আসি। তো প্রত্যেকে মিলে যায় মাছ ধরা দেখতে। মামা এবং মামার বন্ধুরা দাদাগুলোর পাশে বসে এবং তাদের মাছ ধরা দেখে। দাদাগুলোর সঙ্গে গল্প করতে করতে মামা দেখছে দাদাগুলো ফটাফট করে এক একটা মাছ ধরছিল। যেটা দেখার পর মামা বুঝল যে এই পুকুরে অনেক মাছ আছে, আর মাছগুলো এতটাই ভালো, মামার ইচ্ছে হচ্ছে যে মাছগুলোকে বাড়িতে নিয়ে চলে যায়, তবে খাওয়ার জন্য নয়, ঘরে নিয়ে গিয়ে রেখে দেওয়ার জন্য। কারণ স্বাভাবিকভাবেই মামা তখন ছোট, এত সুন্দর সুন্দর মাছগুলোকে মামা ভেবেছিল ঘরে রেখে দেবে। তো সেই দেখে মামা এবং মামার কিছু বন্ধুরা মিলে ঠিক করলো যে কাল ভোরবেলায় তারা ছিপ নিয়ে মাছ ধরতে আসবে, তবে সে বাড়িতে কাউকে জানাবে না। কারণ যদি সে বাড়িতে কাউকে জানায় তাহলে সে মার খাবে। কারণ অত ভোরবেলায় কখনোই কোনো বাচ্চার মা তার সন্তানকে অত ভোরবেলায় ছাড়বে না। তবে তোমাকে যেমন আগেই বললাম, আমার মামা ছিল চঞ্চল প্রকৃতির, যেটা ঠিক করেছিল সেটা সে করেই ছাড়ল। আমার মামা তার জমানো কিছু পয়সা দিয়ে বাজার থেকে একটা ছিপ কিনে আনলো এবং বাড়িতে এনে সেটাকে একটা জায়গায় লুকিয়ে রেখে দিল। রাত্রিবেলা মায়ের সঙ্গে গল্পগুজব করে, কিছু পড়াশুনো করে, খেয়ে দিয়ে সে মাকে কিছু না বলে ঘুমিয়ে পড়ল। ভোর যখন 4টে বাজে তখন মামা ঘুম থেকে উঠে পড়ল এবং ঠিক করলো যে প্রত্যেকটা বন্ধুর বাড়িতে ডাকতে যাবে। তো মামা আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল ছিপ নিয়ে। মামা প্রতিটা বন্ধুর বাড়িতে যায় এবং প্রত্যেকটা বন্ধুকে দরজায় কড়া নেড়ে ডাকার চেষ্টা করে। তবে মামা দেখে তার বন্ধুগুলোর মধ্যে কেউই দরজা খোলে না এবং কেউই বাইরে বেরিয়ে আসে না। এখানে বলে রাখি, তখন ছিল শীতকাল। শীতকালে মানুষেরা এমনি ঘুম থেকে উঠতে চায় না, তার উপর অত ভোরবেলায় মানুষ গভীর নিদ্রায় থাকে, কেউ হয়তো শুনতে পায়নি। মামার ভীষণ রাগ হয় যে বন্ধুগুলোর সাথে কালকে একটা প্ল্যান বানালাম, তারা এলো না, বরং আমাকে এখন একাই মাছ ধরতে যেতে হচ্ছে। এবার প্রত্যেকের মনে প্রশ্ন আসতেই পারে যে অত সকালবেলায় মাছ ধরতে যাওয়ার কি আছে। এখানে বলে রাখি, যেই পুকুর পাড়ে মামা মাছ ধরতে গিয়েছিল সেই পুকুরের ঠিক পাশেই ছিল একটা খেজুর গাছ, আর গ্রামের লোকেরা খেজুর গাছের সঙ্গে কলসি বেঁধে রাখে যাতে খেজুরের রসটা তারা সংগ্রহ করতে পারে। সেই কারণে মামা শুধু মাছ ধরবে বলেই যায়নি, সেখান থেকে খেজুরের রস চুরি করার জন্য গেছিল। তো যাই হোক, মামা যখন দেখলো তার কোনো বন্ধু বান্ধবরা সাড়া দিচ্ছে না, মামা সেই সময় একাই পুকুর পাড়ে চলে গেল। চারিদিকে বেশ অন্ধকার। পুকুর পাড়ে পৌঁছানোর পরে টর্চ লাইটটাকে জ্বালিয়ে ভালো করে একটা জায়গা দেখে বসলো এবং জলে ছিপ ফেলল এবং সেই টোপের দিকে টর্চ লাইট মেরে বসে রইল, যাতে টোপটা জলের তলায় গেলে মামা বুঝতে পারে যে কোনো মাছ হয়তো ওর মধ্যে আটকেছে। এরকম করে অনেকটা সময় কেটে গেল। মাছগুলো এসে টোপগুলোকে গিলে নিয়ে চলে যাচ্ছে, তবে মামা কোনো মাছ ধরতে পারছে না। মামা রেগেও যাচ্ছে, আবার খারাপও লাগছে যে একটাও মাছ মামা ধরতে পারছে না। তবে মামা জেদ নিয়ে বসল, একটা মাছ অন্তত সে ধরে নিয়ে বাড়ি যাবে। সে বাড়ি গিয়ে ওকে মার খেতে হোক বা না হোক, সে ধরবেই। এমন সময় তার মনে হয় তার ছিপে কিছু একটা আটকেছে। দেখে মনে হচ্ছে বেশ বড় একটা মাছ, কারণ মামা একা ছিপটাকে ধরে টানছিল এবং সেই মাছটাকে টেনে তুলতে পারছিল না। মামা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাছটাকে তোলার, কিন্তু মামা পারছে না। এমনকি মনে হচ্ছে যেই জিনিসটা সেই ছিপে আটকেছে সে নিজে থেকেই মামাকে টেনে নিচ্ছে জলের দিকে।
মামা অনেক চেষ্টা করছে সেটাকে টেনে তোলার, এবং এমন একটা মুহূর্ত আসে যেই সময় মামা নিজের গায়ের জোর লাগিয়ে সেই ছিপটাকে ধরে টানে এবং টর্চ লাইটের আলোয় দেখতে পায় একটা অদ্ভুত দৃশ্য, যেটা দেখার জন্য মামা কখনোই প্রস্তুত ছিল না। মামা দেখে সেই ছিপটাকে একটা অজানা জন্তু ধরে রয়েছে, যার চেহারাটা মানুষের মতো, মাথায় চুলের পরিমাণ কম, চোখ দুটো ঘোলাটে, সারা মুখে দাঁত নেই, তবে শুধু ক্যানাইন দাঁতগুলো রয়েছে চারটে, উপরের দিকে এবং নিচের দিকে। সারা শরীর ফ্যাকাশে এবং ছিপটাকে চেপে ধরে রয়েছে। সেই দৃশ্য দেখার পর মামা ছিপটাকে ছেড়ে দেয় এবং ভয়তে সেখান থেকে দৌড়ে পালায়। মামা যখন পালায় সেই মুহূর্তে পেছন থেকে অনেক শব্দ শুনতে পায়, তবে মামা পেছন দিকে আর তাকায়নি। দৌড়াতে দৌড়াতে যখন সে নিজের পাড়ার দিকে ঢোকে, তখন সে তার বন্ধুদেরকে দেখতে পায়। মামার বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায়, তাকে প্রশ্ন করে যে, কিরে, এত সকালবেলা তুই দৌড়ে কোথায় যাচ্ছিস? মামা তখন বলে, তোরা এখন কেন বেরোচ্ছিস? তোদেরকে তো আমি বাড়িতে ডাকতে গেছিলাম। সেই সময় মামার বন্ধুরা যা বলে সেটা শুনে মামাও অবাক হয়ে যায়। তারা বলে, এখন তো ভোর 4টেই বাজে, তুই তো বলেছিলিস ভোর 4টের সময় বেরোবি, তা তুই কখন পুকুর পাড়ে গেছিলিস? মামা তখন বুঝতে পারে যে মামা কৌতূহল বশত ভোর 4টে নয়, ভোর 3টের সময় উঠে সেই পুকুর পাড়ে চলে গেছিল, এবং সেই মুহূর্তে মামার পাশে কেউ ছিল না, এবং সেই কারণেই তার বন্ধুরা সাড়া দেয়নি। তারা প্রত্যেকে গভীর নিদ্রায় ছিল। মামা ওদেরকে বারণ করে পুকুরে যেতে এবং সমস্ত ঘটনা সেই মুহূর্তেই খুলে জানায়। তার বন্ধুরা অবাক হয়, তবে এই কথাটা বিশ্বাস করে না। তবে মামার বাড়ি চলে যাওয়া দেখে তারাও বাড়ি চলে যায়। পরের দিন সকালে মামার জ্বর আসে এবং একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ মামাকে দেখার পর মামাকে জল পড়া তেল পড়া দেন এবং মামা পরবর্তীকালে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, এবং তারপর থেকে মামা আর কোনোদিনও সেই পুকুর পাড়ে যায়নি। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। তবে মামা যে দৃশ্যটি দেখেছিল সেটা কি ছিল সেটা আজ পর্যন্ত মামা বুঝতে পারেনি। এই প্রশ্নটা আমি শ্রোতাদের কাছে করতে চাই যে মামা যেটা দেখেছিল সেটা কি কোনো অন্য কিছু ছিল, নাকি কোনো অশরীরী যে সেই পুকুরটাকে অভিশপ্ত বানিয়েছে? সবাই কমেন্ট করে জানিও। ভালো থেকো প্রত্যেকে। রাজর্ষিদা, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, ভবিষ্যতে আরও ঘটনা লিখে পাঠাবো। কিছু কিছু এমন জায়গা থাকে যেই জায়গাগুলোকে নিয়ে অনেক পুরনো কিছু কাহিনী থাকে, যার কারণে সেই অঞ্চলটা কোনো না কোনো কারণে অভিশপ্ত হয়ে যায়। এই পুকুরের পেছনে কি গল্প আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তবে মৌমিতার মামা যেই জিনিসটিকে দেখতে পেয়েছে সেই জিনিসটি সেই পুকুরটাকে আরও বেশি অভিশপ্ত বানিয়েছে। সকালবেলা কোনো কিছু দেখতে পাওয়া যায় না, পুকুরটা একদম সাধারণ থাকে। তবে রাতের বেলায় যে জিনিসটি দেখা গেল সেটা মোটেও সাধারণ নয়। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের এপিসোডটিকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে এরকমই ভৌতিক ঘটনা আপনারা মিস না করেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। নমস্কার দাদা, আমার নাম সাগর মজুমদার।
বর্তমানে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনেক দিন ধরেই রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার গলায় অজানা সত্য শুনি এবং আমার বেশ ভালো লাগে। আজকে তোমাকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। আশা করছি তোমার অনেক ভালো লাগবে, শ্রোতাদেরও আশা করছি ভালো লাগবে। তো প্রত্যেকে অবশ্যই ঘটনাটি শুনো এবং কমেন্টসে অবশ্যই জানিও যে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো। আমি কলেজ লাইফে আমার কলেজের হোস্টেলে থাকতাম, কারণ কলেজ থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটা ছিল। হোস্টেলে থাকা মানে তুমি আশা করছি বুঝতেই পারছো, সবার সঙ্গে থাকতে হয়, সেখানে সিনিয়ররাও থাকে। তবে হোস্টেল লাইফটা সত্যিই অতুলনীয়। আমি প্রথম তো কাউকেই চিনতাম না, তবে আস্তে আস্তে সবার সঙ্গে থাকতে থাকতে তাদের সঙ্গে এতই ভাব হয়ে গেছিল যে তাদেরকে ছাড়া এক ফোঁটা চলতাম না কলেজে। সেই হোস্টেলেই আমার সঙ্গে ঘটেছে একটা ঘটনা। রাতের বেলায় তো ঘটনাটা আমি বলি। আমাদের হোস্টেলের ঠিক পেছন দিকেই একটা বাতাবি লেবুর গাছ ছিল। আমরা কখনোই বাতাবি লেবু পাড়তে পারতাম না, কারণ ছাদ থেকে বাতাবি লেবু পাড়া যেত না। বিল্ডিংটা অনেকটা বড় ছিল। অন্যদিকে নিচে গিয়ে যে আমি বাতাবি লেবু পাড়ব তাও উপায় ছিল না, কারণ গেটের সামনে গার্ড বসে থাকতো। সে যদি একবার দেখতো যে আমরা বাতাবি লেবু পাড়ছি তাহলে ধরে নিত। এর আগে অনেকেই সেই লেবু পাড়তে গিয়ে ধরা খেয়েছে। তবে আমরা যেহেতু নতুন ছিলাম কলেজে, আমরা ভেবেছিলাম যে রাত 3টের সময় সেখান থেকে আমরা বাতাবি লেবু চুরি করব, যখন গার্ড ঘুমিয়ে পড়বে। এছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। তো সেই কথা মতোই আমরা একটা প্ল্যান বানিয়েছিলাম। আমি থাকবো ছাদে এবং আমার কাছে থাকবে একটা ফোন, আর বাতাবি লেবু চুরি করতে নিচে যাবে 4 জন। তাদের মধ্যে 3 জন লুকিয়ে থাকবে এবং একজনের কাছে একটা ফোন থাকবে এবং আরেকজন লেবুটাকে চুরি করতে যাবে। আমার দায়িত্ব ছিল যে ছাদ থেকে চারিপাশটাকে দেখা যে আর অন্য কোনো গার্ড সেখানে আসছে না তো। সেটা যদি আসে তাহলে আমি ফোন করে তাদেরকে জানিয়ে দেব যে লুকিয়ে পড়তে, কারণ একজন আসছে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো এরকমই একটা প্ল্যান হয়েছিল। তো সেদিন যখন রাত 3টে বাজল, আমি একা ছাদে চলে গেলাম। অন্ধকার ছাদ হোস্টেলের। আমি ওপর থেকে চারিদিকটা খেয়াল রাখছিলাম, আর নিচে সেই 4 জন বাতাবি লেবু চুরি করতে গেছিল। 3 জন লুকিয়ে পড়েছিল আর একজন বাতাবি লেবুটিকে চুরি করতে গেছিল। প্ল্যানটা এমনভাবেই হয়েছিল যে বাতাবি লেবু চুরি করতে গেছে সে যদি ধরা পড়ে যায় কোনো কারণে, তাহলে যেই 3 জন লুকিয়ে রয়েছে সেই 3 জনের মধ্যে থেকে একজন গিয়ে লেবুটিকে চুরি করবে। মানে যে করেই হোক আজকে লেবুটি চুরি হবে। তো আমি যখন চারিপাশটা লক্ষ্য রাখছিলাম, এমন সময় আমি লক্ষ্য রাখিনি যে আমার ফোনের চার্জ প্রায় শেষ হতে চলেছে। এখনই ফোনটা সুইচ অফ হয়ে যাবে। যদি চারিপাশ দিয়ে কেউ আসে আমি নিচে খবর দিতে পারবো না, তাহলে আমাদের 4 জনই ধরা পড়ে যাবে। এই কথা ভাবতে ভাবতেই দেখলাম আমার ফোনের চার্জ শেষ এবং ফোনটা সুইচ অফ হয়ে গেল। এমন সময় এই কথা চিন্তা করতে করতেই দেখলাম পেছন থেকে আমাকে বিলাস ডাকছে। এখানে বলে রেখে দিই, যেই ছেলেটি বাতাবি লেবু চুরি করতে গেছিল তার নামই হলো বিলাস। সে আমাকে ডেকে বলছে, এই নে, লেবু এনে দিয়েছি। লেবুটি দেখে আমি খুশি হলাম, তবে ওকে প্রশ্ন করলাম যে বাকিরা কোথায়। তখন বিলাস বলে, বাকিরা নিচে রয়েছে, তারা আস্তে আস্তে উপরে আসছে। এরপর দেখি বিলাস লেবুটি আমার হাতে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি তাকে পেছন থেকে ডেকে বলি যে কোথায় যাচ্ছিস, আমি কি যাব তোর সঙ্গে? এরপর দেখি বিলাস নিজের জায়গায় দাঁড়িয়ে আমার দিকে ঘুরে চোখ মোটা মোটা করে তাকায়। আমি অবাক হই যে এ কি, বিলাস এরম কেন করছে?
তারপর বিলাস সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যায়। বিলাস চলে যাওয়ার পর আমি যখন 2 মিনিট বাদে সিঁড়ির দিকে যাই, তখন দেখি বাকি 3 জন হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। তারা আমার হাতে লেবু দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং আমাকে প্রশ্ন করে যে তুই লেবু কোথা থেকে পেলি? আমি বললাম, কেন? আমাকে তো বিলাস দিয়ে গেল। বিলাস তোদের সঙ্গে নেই? সেই 3 জন বড্ড অবাক হয়ে যায়। তারা বলে, বিলাস তো ধরা পড়ে গেছে এবং পানিশমেন্ট পাচ্ছে। আমরা ভয়তে সেখান থেকে চলে এসেছি যাতে আমরা পানিশমেন্ট না পাই। তোকে বিলাস লেবু দিল কি করে? এই কথা শোনার পর আমি আকাশ থেকে পড়ি। বিলাস যদি নিচে ধরা খেয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে কে লেবু দিয়ে গেল? আমি প্রচণ্ড অবাক হই এবং ভয়ও লাগে আমার। আমি প্রত্যেককে ঘটনাটা খুলে বলি এবং তারাও বেশ চমকে যায়। পরের দিন সকাল হলে আমরা গার্ডকে এই সমস্ত ঘটনা খুলে বলি। তারা এর কোনো উত্তর দেয় না। আমি এর পরেও সেই হোস্টেলে ছিলাম, তবে কখনো আর হোস্টেলের ছাদে যাইনি রাতের বেলায়। আমার ছাদে গেলেই বড্ড ভয় লাগতো। তো বন্ধুরা, এটা কি ছিল? এটা হলো আমার প্রশ্ন। তোমরা যদি কমেন্টসে জানাও তাহলে আমি বেশ খুশি হব। আশা করছি ঘটনাটা তোমাদের সকলের ভালো লেগেছে। সত্যি বেশ অবাক করিয়ে দেওয়ার মতো ঘটনা। ছেলেটি যদি সত্যিই নিচে ধরা পড়ে গিয়ে থাকে, তাহলে তাকে লেবু কে দিয়ে গেল? আসল বিলাসটা কে? এটাই হলো বড় প্রশ্ন। আর ছাদে যেই বিলাস এসেছিল সে যদি আসল না হয়ে থাকে, তাহলে সে কে ছিল? বেশ দারুণ দারুণ ঘটনা শুনলাম আজকের এপিসোডে এবং আমিও বেশ খুশি হলাম এই ঘটনাগুলো শুনে। আমারও বেশ ভালো লেগেছে। তো এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন এমডি মঞ্জু, কমেন্ট করেছেন MH বাবু, কমেন্ট করেছেন সবিতা পাল, বিদাস FF, কমেন্ট করেছেন রকর পিতা, তানিয়া মল্লিক, অজন্তা হরি, কমেন্ট করেছেন এমি ওয়েবান টাই 24, কমেন্ট করেছেন সুস্মিতা, আমাদের সঙ্গে রয়েছেন স্যাটিসফাইং কে, কমেন্ট করেছে MD তাসিন। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন, বেশি করে আরও ভালোবাসা দিতে থাকুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, এবং ঘটনা পাঠাতে থাকুন যাতে আমরা আরও ভালো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারি। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।